গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। তোমরা জানো যে এখন আমরা দ্বিতীয় পত্রের উপরই আলোচনা করব, কারণ এখন থেকে আমাদের ইয়ার ফাইনাল যে পরীক্ষা হবে সামনে, সেখানে দুই পত্রের প্রশ্নই থাকবে, সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার। তো ঠিক আছে, আমরা আমাদের যে আলোচনা সেটি আজকে শুরু করি। এর আগে এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম, যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো তোমরা বাসায় ভালোভাবে পড়েছো এই আশা রাখি। কারণ তোমার পিছনের যে আলোচনাগুলো হয়ে যায়, সেই আলোচনাগুলো যদি তোমরা বাসায় না দেখো, তাহলে সামনের আলোচনাগুলো কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, শুরু করছি আজকের আলোচনা। সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? সমষ্ণ নাম দেখে বোঝা যায় কি, যে উষ্ণতা সমান থাকবে। উষ্ণতা মানে কি? উষ্ণতা মানে কি? উষ্ণতা সমান সমান কি? তাপমাত্রা। তাপমাত্রার আর একটা নাম হচ্ছে উষ্ণতা। সমান উষ্ণতা, সমান উষ্ণতা, তার মানে আমরা বলতে পারি যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের উষ্ণতা সমান থাকে, বা সিস্টেমের উষ্ণতার আরেকটি নাম কি? তাপমাত্রা। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা সমান থাকে তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে বা উষ্ণতা স্থির থাকে। ঠিক আছে, যদি তোমরা এখানে তাপমাত্রা না দিয়ে উষ্ণতা দাও, তাহলে তোমাদের বেশি মনে থাকবে, কারণ সমষ্ণ সমান উষ্ণতা। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এরপরে আবার তোমাদেরকে জিজ্ঞেস করব যে সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে, এবং এটি আমাদের যখন সৃজনশীল প্রশ্ন সলভ করব তখন তোমাদের মনে রাখতে হবে যে সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে, কি তোমাদের মনে আছে যে কোনো সিস্টেমে যদি যে পরিমাণ কোনো সিস্টেমে, এটা একটা সিস্টেম যদি হয়, কোনো সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির পরিমাণ, সরবরাহকৃত তাপশক্তির পরিমাণ এটি দুইটি ভাগে ভাগ হবে। একটা হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, এবং বাকিটা হলো বাহ্যিক কাজ সম্পাদিত হবে, বাহ্যিক কাজ সম্পাদিত হবে। তাহলে আমরা যে পরিমাণ তাপ শক্তি দিব, সেই তাপ শক্তিটা দুইটা ক্ষেত্রে ব্যয় হয়। একটা হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আর একটা হলো সিস্টেম দ্বারা বাহ্যিক কাজ সম্পাদিত হয়। তাহলে আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারি, যদি সরবরাহকৃত তাপ শক্তি ডেল্টা কিউ হয়, অন্তঃস্থ শক্তির পরিবর্তন যদি ডেল্টা ইউ হয়, এবং কৃত কাজ যদি ডেল্টা ডাব্লিউ হয়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, বা ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে লেখা যায় ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। এখন যখন সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাই না, বা উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তখন তার অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা শূন্য হয়। অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি হয়? শূন্য হয়। তখন এই দ্বিতীয় সূত্রকে কি লেখা যায়? বা ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। সুতরাং সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক সরবরাহকৃত তাপ পুরোটাই সম্পাদিত কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, সিস্টেম কর্তৃক কৃত কাজ পুরোটাই সম্পাদিত কাজে ব্যবহৃত হয়। আবার ডিডাব্লিউকে লেখা যায় পিডিভি। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিকিউ সমান সমান ডিডাব্লিউ সমান সমান পিডিভি। হ্যাঁ, তাহলে আমাদের যদি একটা প্রশ্ন থাকে যে দেখাও যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ
কৃত কাজ সরবরাহকৃত তাপ শক্তির সমান। তাপ শক্তির সমান, তাই না? আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা পারবে, যে দেখাও যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সরবরাহকৃত তাপ শক্তির সমান। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপ স্থির থাকে, অর্থাৎ সিস্টেম থেকে তাপ বাইরে যায় না। কোথায় যায় না? সিস্টেম থেকে তাপ বাইরে যায় না এবং বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কী স্থির থাকে? তাপ স্থির থাকে, তাই না? সমষ্ণ প্রক্রিয়া কী স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। তাহলে যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না এবং বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে প্রবেশ করে না বা সিস্টেমে আসে না, তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে? ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী স্থির থাকে? তাপ স্থির থাকে। অর্থাৎ আমরা লিখতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ ডিকিউ ইকুয়াল টু 0। ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ ডিকিউ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে। এখন একটা প্রশ্ন, যে প্রশ্নটি আমি এখানে লিখিনি কিন্তু উত্তরটি দিয়ে দিয়েছি। আগে প্রশ্নটি তোমরা লিখে নিবে, যে দেখাও যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় এবং সংকোচনে সিস্টেম কি হয়? উত্তপ্ত হয়। তাহলে প্রশ্নটা হলো যে দেখাও যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় এবং সংকোচনে সিস্টেম কি হয়? উত্তপ্ত হয়। এই প্রশ্নটির উত্তর এখন আমরা দিব, যে আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয় বা সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়। ঠিক আছে? সিস্টেম দ্বারা কাজ, এখানে একটু মিস্টেক আছে। সিস্টেম দ্বারা কাজ কি হবে? এখানে সম্পাদিত হয়। তোমরা একটু ঠিক করে নেবে, সম্পাদিত হয়। রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়। হ্যাঁ, এখানে যেটা লেখা আছে এটাও লিখতে পারো, যে সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ কি দ্বারা সম্পাদিত হয়? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়। তার মানে সিস্টেমের ভিতরে যে শক্তি আছে, অভ্যন্তরীণ শক্তি, সেই শক্তি দ্বারা সম্পাদিত হয়। তাহলে যখন কোনো কাজ সম্পাদনে শক্তি ব্যয় হবে তখন কি হবে? শক্তি কমে যাবে না বেড়ে যাবে? অবশ্যই শক্তি কমে যাবে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যায়, সেই কারণে সিস্টেম কি হয়? শীতল হয়। তাহলে তোমাদের এখানে যেটি মনে রাখতে হবে, মেইন যেটি বিষয়, যে রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ কি দ্বারা সম্পাদিত হয়? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়। তাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যায় এবং সিস্টেম শীতল হয়। খুব ইম্পর্ট্যান্ট একটি কথা, সিস্টেম কেন। উল্টো কথাটা আমরা কি বলবো? যে রুদ্ধতাপীয় সংকোচনের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় না, বাহ্যিক তাপ শক্তি দ্বারা সম্পাদিত হয়। ফলে সিস্টেমের শক্তি বেড়ে যায়, ফলে সিস্টেম উত্তপ্ত হয়। তাহলে এখানে রুদ্ধতাপীয় সংকোচনের সময় বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়, ফলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সিস্টেম উত্তপ্ত হয়। ঠিক আছে? তাহলে সংকোচনের সময় বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয় এবং সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। সিস্টেম নিজে কাজ করে না, তার উপর কাজ সম্পাদিত হয়।
সুতরাং বলা যায় রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হবে এবং রুদ্ধতাপীয় সংকোচনে কি হবে, সিস্টেম উত্তপ্ত হবে। সুতরাং বলা যায় রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় এবং সংকোচনে কি হয়, সিস্টেম উত্তপ্ত হবে। মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? মোলার আপেক্ষিক তাপ, এক মোল পদার্থের, কোনো পদার্থের এক মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ধরো যে কোনো পদার্থের এন মোলের উষ্ণতা, এন মোলের উষ্ণতা এন মোলের উষ্ণতা আমার এখানে বৃদ্ধি করতে যদি তাপের প্রয়োজন হয় ডেল্টা থিটা, ঠিক আছে, ডেল্টা থিটা পরিমাণ বৃদ্ধি করতে যদি আমার ডেল্টা থিটা পরিমাণ তাপ লাগে, তাহলে 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ, এভাবে লিখি এন মোলের উষ্ণতা ডেল্টা টি কেলভিন বৃদ্ধি করতে তাপ লাগে কত, ডেল্টা কিউ। তাহলে 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ লাগবে কত, উপরে যাবে কি ডেল্টা কিউ আর নিচে আসবে এন ডেল্টা টি, ঠিক আছে। তার মানে এই মোলার আপেক্ষিক তাপ এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি সমান সমান ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। তাহলে কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। এখন মোলার আপেক্ষিক তাপ 2 প্রকার হতে পারে, একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ যেটাকে সিভি দ্বারা লেখা হয়, আর একটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ যেটাকে সিপি দ্বারা লেখা হয়। তাহলে মোলার আপেক্ষিক তাপ কয় প্রকার হতে পারে, 2 প্রকার হতে পারে। একটা হলো সিভি যেটা কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো সিপি যেটা স্থির চাপ। তার মানে আমি এখানে লিখতে পারি যে স্থির চাপ, আর এদিকে কি লিখতে পারি, স্থির আয়তন। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাহলে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, শুধু আগের আমার মোলার আপেক্ষিক তাপে যে সংজ্ঞাটি দেওয়া আছে সেম সংজ্ঞাই হবে, শুধু আমাদেরকে বলতে হবে চাপ স্থির রেখে, ঠিক আছে। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে যদি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ পারি তাহলে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপও পারব, ঠিক আছে। তাহলে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কী হবে, এখানে চাপের পরিবর্তে কী হবে, আয়তন। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। এখানে দেখো পরের বার আছে এখানে, আচ্ছা এখানে একটু প্রিন্টিং এখানে একটু ঝামেলা হয়ে গেছে ফন্টে, তোমরা একটু বুঝে নিবে। এখানে কি আছে, স্থির, এখানে কি হবে, স্থির আয়তনে, এই জায়গায় ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, স্থির আয়তনে হবে, এখানেও হবে কি আয়তন, এখানেও আয়তন হবে, এখানেও আয়তন হবে, আয়তনের জায়গায় এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তোমরা ঠিক করে নেবে, এটা আশা করি পারবে। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে পারলে এটাও পারবে। এখানে সব জায়গায় কি হবে, আয়তন, একটু খেয়াল রাখবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা শিখেছি, এখন হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি। এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে আজকে আমরা এই কয়েকজন বিজ্ঞানীর মধ্যে বিজ্ঞানী কার্নো যে বিবৃতি দিয়েছেন দ্বিতীয় সূত্র সম্পর্কে সেইটি আজকে আলোচনা করব।
যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। কেন নয়? যে আমরা এখানে দেখো যে এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। আমরা ধরলাম যে বিভিন্ন গাড়ির ক্ষেত্রে যে যন্ত্র থাকে সেটাতে আমরা যে পরিমাণ তাপ শক্তি দিই তার পুরোটাই কিন্তু কাজে রূপান্তরিত হতে পারবে না, কিছু ব্যয় হবে। ঠিক আছে, কিছু ব্যয় হয়। তো এই কারণে এই পৃথিবীতে এমন কোনো যন্ত্র তৈরি করা যাবে না যেখানে তার দক্ষতা 100%, সহজ কথা হলো তার দক্ষতা 100%, এরকম কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। তাই এই কথাটাকেই কারণ তার মতো করে বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। ক্যালভিন, বিজ্ঞানী ক্যালভিনও সেম কথাটাকে তার ভাষায় ব্যাখ্যা করেছে। আমরা জানি সবসময় তাপ কি হয়, তাপ সবসময় এটা ধরো যে উত্তপ্ত বস্তু আর এটা হলো শীতল বস্তু। যদি আমরা দুইটা বস্তুকে সংযুক্ত করি তাহলে তাপ সবসময় উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে যাবে, এদিকে যাবে, তাই না? শীতল বস্তু থেকে কখনো উত্তপ্ত বস্তুতে যাবে না। তাহলে উনি বলছে যে বাইরের সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে, স্বয়ংক্রিয় যন্ত্র বলতে কি বোঝাচ্ছে, যতই আধুনিক যন্ত্র হোক তার পক্ষে শীতল বস্তু থেকে গরম বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়, বা নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপের সরবরাহ পাওয়া সম্ভব নয় বাইরের কোনো সাহায্য ছাড়া। অবশ্যই আমাদের কোনো যান্ত্রিক সাহায্য লাগবে। তাহলে এখানে কি বলছে যে কোনো বস্তুকে তার পারিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। আর আমি যেটা বলেছিলাম সেটা আবার অন্য একজন বিজ্ঞানীর বিবৃতি। ঠিক আছে, কারণ এখানে ক্যালভিনের বিবৃতি আবার অন্যরকম। উনি কি বলেছে যে কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে, এখানে একটা শীতল বস্তু আছে, সবসময় তাপ গরম বস্তু থেকে শীতল বস্তুতে যাবে। তাহলে আমি যদি এই বস্তুটা থেকে অধিকতর আর একটা শীতল বস্তু বানায় তাপের অবিরাম সরবরাহ পেতে চাই তাহলে সেটা কখনো সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা নিয়েও আলোচনা করলাম। তাহলে আমাদের যে আলোচনা এই পর্যন্তই থাকবে। সামনের ক্লাসে আবার নতুন কিছু আলোচনা নিয়ে হাজির হব, কিন্তু তোমাদের উপর যে দায়িত্ব আছে প্লিজ সেই দায়িত্বগুলো তোমাদেরকে পালন করতে হবে। তোমরা মনে রাখবে যে আমাদের জীবনে বড় হতে হলে, মানুষের মতো মানুষ হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।